আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ এনটিভি ইউরোপের স্টুডিওতে সময়ের সাথে অনুষ্ঠানে। প্রিয় দর্শক, যথারীতি পাক্ষিকভাবে 2 সপ্তাহ অন্তর সোমবার রাত 11টার আপনাদের সামনে হাজির হই, একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করি এবং সেই বিষয়টি অবশ্যই বাংলাদেশ সম্পর্কিত এবং তথা বিশ্বের যে ঘটনাটি উল্লেখযোগ্যভাবে আমাদেরকে নাড়া দেয় সেটা নিয়ে আপনাদের সামনে হাজির হই এবং আপনারাও আলোচনায় অংশগ্রহণ করেন। আজকে সরাসরি আপনাদেরকে জানিয়ে দিব যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি সেটা বিশেষ করে প্রতিটি বিশ্বের নাগরিকদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা জলবায়ু সংক্রান্ত বিষয় এবং জলবায়ু বিশেষ করে আবহাওয়ার যে পরিবর্তন, এই পরিবর্তন কেন্দ্র করে বৈশ্বিক যে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে তাকে ধরেই আলোচনা আমরা আজকে করব এবং এটা নিয়ে গত 2 সপ্তাহ ধরে স্কটল্যান্ডের গ্লাসগোতে একটি সম্মেলন হয়েছে এবং সেই সম্মেলনে বিশ্ব নেতারা উপস্থিত ছিলেন। প্রায় 200টিরও বেশি দেশ এতে অংশগ্রহণ করে, যাকে আমরা জানি বা চিনে থাকি, বলে থাকি COP26 নামে। COP26 যেই সম্মেলনটি অনুষ্ঠিত হলো তাকে ধরে কথা বলবো এবং এর জন্য আজ যে শিরোনামটি রেখেছি তা হচ্ছে COP26 বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বাংলাদেশের ভূমিকা। এই বিষয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, পরিচিত হয়ে নিচ্ছি। প্রথমেই ডক্টর আমিরুল খসরুর রহমান, ভিজিটিং প্রফেসর, ইউনিভার্সিটি অফ গ্রিনউইচ এবং উনি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার, BAE সিস্টেম। স্বাগতম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাউ আর ইউ? ধন্যবাদ খসরু ভাই, এত রাতে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আরও রয়েছেন 3 জন অতিথি আমার সাথে যুক্ত হবেন অনলাইনে। পরিচয় হয়ে নিচ্ছি। প্রথমেই রয়েছেন ডক্টর আসিফ ইশতিয়াক, গবেষক, ইউনিভার্সিটি অফ মিশিগান, ইউএসএ থেকে যুক্ত হচ্ছেন আসিফ ইশতিয়াক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকেও। আমার সাথে জার্মানি থেকে যুক্ত হচ্ছেন রাজনীতি বিশ্লেষক এবং লেখক ডক্টর মারুফ মল্লিক। আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালেদ সাইফুল্লাহ, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আরেকজন দর্শক জানিয়ে রেখে আমার সাথে আরো যুক্ত হবেন ডক্টর আক্তার সোভান মাসরুর, সদস্য সচিব, জাতীয় তেল গ্যাস রক্ষা কমিটি, ইউকে অফিস। মাসরুর ভাই একটু অনলাইনে কারিগরি ত্রুটির কারণে যুক্ত হয়ে ওঠেনি, আশা করি খুব শীঘ্রই যুক্ত হয়ে পড়বেন। প্রিয় দর্শক, যে বিষয়টি নিয়ে আসলে ভূমিকা এবং আলোচনায় আপনাদেরকে আনতে চাই সেটা যদি ধরুন, অনেকে বলে বাংলাদেশে আমরা জানি যে ধরেন আপনার একটা বিপর্যয় ঘটলো, বিপর্যয়টা বিশেষ করে ধরেন সেটা যদি ধরেন আবহাওয়া বা প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়ে থাকে, আমরা বলি আল্লাহর গজব নেমেছে। আল্লাহ আসলে গজব কেন নামে? গজব নামে অনেকে মনে করি কোনো মানুষ যদি কোনো খারাপ কাজ করে অথবা রাষ্ট্রের যারা দায়িত্বে থাকেন তারা যদি কোনো ভালো উদ্যোগ না দেন বা নির্যাতন করেন, তখন এইসব কথা আমরা শুনে থাকি। এরকম গজবের মধ্যে যদি আমরা বলে থাকি যেমন এমনটা যদি ঘটে, ধরেন ব্রিটেনে আমরা যারা বসবাস করি তাদের এখানে ঘন ঘন বৃষ্টিপাত হচ্ছে এবং বন্যা হচ্ছে এবং বাড়িঘর ডুবে যাচ্ছে, তেমনটা হলে নিশ্চয়ই আপনারা কেমন ভাববেন, কেমন লাগবে আপনাদের? অথবা ধরেন আমাদের প্রিয় বাংলাদেশ, আমরা বাস করি সমুদ্র সীমানার কাছাকাছি, ভূপৃষ্ঠের উচ্চতা না নিম্নে, যখন ওখান থেকে প্রতি বছর আমরা দেখি জলোচ্ছ্বাস আমাদেরকে হয় অথবা বন্যা হয়, আমাদের বাংলাদেশ ডুবে গেল, সব বিষয়টা কেন? তখন কি গজবের কি আমরা দোষ দিব? অথবা ধরেন আফ্রিকার দেশ যেখানে প্রচুর খরা হয় এবং সে খরা আরও বৃদ্ধি পেল, হাজার হাজার মানুষ খাদ্য সংকটে ভুগলো, পানি পাচ্ছে না, এই বিষয়গুলো কি আসলে শুধুই মাত্র আমরা বলবো কোনোভাবে আল্লাহ বা ঈশ্বর প্রদত্ত কোনো দুর্যোগ, নাকি আমাদের কোনো ভূমিকা রয়েছে? আমাদের কি ভূমিকা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনায় যুক্ত করার জন্য আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারাও যুক্ত হবেন, আমাদের আলোচনা যুক্ত হবে এবং স্ক্রিনে দেখানো যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ফোন করে আমাদের সাথে যুক্ত হবেন, আলোচনা করবেন এবং মতামত দিবেন। প্রথমে আলোচনায় যুক্ত করব আমি সুদূর ইউএসএ থেকে যে আছেন আমাদের সাথে ডক্টর আসিফ ইশতিয়াক, আপনাকে যুক্ত করছি। ইশতিয়াক, আপনি আসিফ আপনি নিশ্চয়ই শুনছেন আমাকে আশা করি, এবং যে বিষয়টা জানার চেষ্টা করবো, আপনি নিশ্চয়ই COP26কে আপনি পর্যবেক্ষণ করেছেন আপনার গবেষণার জায়গা থেকেই। সেই জায়গা থেকে আপনি এই সম্মেলনটাকে আসলে কীভাবে দেখেন, আর তার আগে যদি আমাদেরকে সহজ করে বলেন আসলে COP26 জিনিসটা কি, তারা কি কাজ করে? থ্যাংক ইউ ভেরি মাচ খালেদ ভাই। হ্যাঁ, এই জলবায়ু সম্মেলন বেসিক্যালি এটা 26তম জলবায়ু সম্মেলন এবং এটা গত 26 বছর ধরে হচ্ছে। তো মূল লক্ষ্যটা হচ্ছে আমাদের জলবায়ু পরিবর্তনের কারণে যে ইম্প্যাক্টগুলো বিভিন্ন পড়ছে, স্পেশালি আপনার যদি ধরেন ছোট ছোট দেশ যেগুলো যেটাকে বলে স্মল আইল্যান্ড নেশনস, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে খুব বেশি উঁচু না, এসব দেশগুলো খুব ভালনারেবল অবস্থায় থাকে। সমুদ্র উচ্চতা যদি বৃদ্ধি পায় বৈশ্বিক উষ্ণতার কারণে, তাহলে এইসব দেশগুলো ডুবে যেতে পারে। তো এই দেশগুলো ডুবে গেলে এদের আসলে কি হবে? মানুষগুলো মানে
ধরুন বাংলাদেশের ক্ষেত্রে আমরা কি করতে পারি, বা আমরা যদি অন্য কোনো বড় দেশ চিন্তা করি, সেই দেশের মানুষগুলো কোস্টাল এরিয়াতে যারা থাকে তারা হয়তো আরো উপরে চলে আসতে পারবে, তাদেরকে আমরা রিলোকেট করতে পারবো। কিন্তু এখন মালদ্বীপের মতো একটা দেশ, সেই দেশের মানুষগুলো কোথায় যাবে? পুরো দেশটাই নাই হয়ে যাবে। তো এইসব বিষয়গুলো থেকে আমাদের প্রোটেকশনের জন্য, যে বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধের জন্য বিশ্ব নেতারা বেসিক্যালি প্রতি বছরই তারা মিট করেন বিভিন্ন জায়গাতে, যেটাকে আমরা যে কনফারেন্স, চিফ অফ দ্য পার্টিস বলি, যেটাকে টপ বলা হয়। তো এইবারের মতো মানে প্রতিবারের মতো গত 26 বছরের, গত 25 বছরের মতো এবার 26তম বারের মতো ক্লাস করতে বসেছেন তারা। জি। ওভারঅল আমার আসলে মনে হয়েছে যে এটার কিছু ভালো আউটকাম আছে এবং এট দ্য সেম টাইম কিছু ডিসঅ্যাপয়েন্টমেন্টও এবার আছে, যেটা নিয়ে আমরা হয়তো আরো ডিটেইল আলোচনা করবো এখানে। জি, যে আপনি আমরা এটা নিয়ে আসলে আমরা মানে আরো ডিটেইল আলোচনা করতে পারি, কিন্তু ভালো দিকের মধ্যে হচ্ছে একটা ভালো দিক, আমি আসলে ভালো দিক সাকসেসটা পরে আলোচনা করব। আমি তার আগে আবারও একটু যুক্ত করি, প্রথমে একটু জানতে চাই মারুফ মল্লিকের কাছ থেকে, উনি রাজনৈতিক বিশ্লেষক। মারুফ, এই সম্মেলনটা তো একটা রাজনৈতিক সম্মেলন এবং আসলে যে সমাধান আমরা আশা করতে চাই তার একটা সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড আছে, যে জায়গা থেকে বিশ্ব নেতারা বসেন সেই জিনিসটা আমরা আমাদের সাথে যিনি রয়েছেন একজন আমাদের ইঞ্জিনিয়ার, উনি বলবেন। আপনি আসলে রাজনৈতিকভাবে যদি বলার চেষ্টা করেন আসলে কব সম্মেলনটা কি, কেন করা হয় এবং এখানে বিশ্ব নেতাদের যুক্ত হওয়ার দরকারটা কেন? এটা ধন্যবাদ খালিদ সাইফুল্লাহ। এটা তো বলতে গেলে একটু আর একটু পিছনে ফিরে যেতে হবে। গত শতকের 70 দশকে প্রথমেই আলোচনাটা উঠে আসে যে হয়তোবা আমাদের জলবায়ুর পরিবর্তন ঘটছে এবং আমাদের একটা উদ্যোগ নিতে হবে, এবং 1979 সালে স্টকহোম কনফারেন্সে এই জিনিসটা আলোচনা শুরু হয়। তারপরে তো হচ্ছে ওই যে আপনার আইপিসিসির প্রথম রিপোর্ট প্রকাশিত হয় 80-র দশকে, 92 থেকে রিও কনফারেন্স থেকে শুরু হয়, এবং ওই সময় বৈশ্বিক নেতারা বা বিশ্বের নেতারা মনে করলেন যে আমাদের একসঙ্গে বসে এই সমস্যাটার একটা সমাধান করা উচিত, যে আমাদের যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যেমনটা আরেকজন আলোচক বললেন যে জলবায়ু শুধু তো জলবায়ুর পরিবর্তনের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতাই বৃদ্ধি পাবে না, নানা ধরনের দুর্যোগ নেমে আসতে পারে। আপনিও বলেছেন যে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, হ্যাঁ, ভূমিধস, আর অনেক কিছু আসতে পারে, ভূমিধসের মতো ঘটনা। এইটা সমাধান করবে আমাদের সবার বসে একটা রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া উচিত, এবং সেটাই আসলে করা উচিত বলে আমি মনে করি। এবং এই জন্যই তো কনফারেন্স অফ পার্টিস, বা যারা এই প্রক্রিয়ায় যুক্ত থাকবে সেই পার্টি বা স্টেক হোল্ডারদের একটা কনফারেন্স হচ্ছে কল। তো এটা গ্লাসগোতে হয়ে গেল। আর রাজনৈতিক ভাবে আমি যদি বলি, আসলে উনি এখানে অনেক ধরনের কথাবার্তাই হচ্ছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে একাধিক কপে অংশগ্রহণ করেছি আমার গবেষণার কাজে, পেশাগত কারণেও। তো আমি দেখেছি এখানে আসলে আমার কাছে মনে হচ্ছে, যদিও জিনিসটা আপনাদের কাছে খারাপ লাগতে পারে বা যারা এখানে যুক্ত আছেন তাদেরও খারাপ লাগতে পারে, দিন শেষে এই কনফারেন্স অফ পার্টি একটা পিকনিক পার্টিতে পরিণত হয়েছে। আপনি দেখবেন যে প্রতি বছর কপ হচ্ছে, হাজার হাজার মানুষ হই হই রই রই করে যাচ্ছে, এবং 14 দিনে সেখানে কোনো সিদ্ধান্ত আসছে না। 2-1 দিন পরে 17 বা 18তম দিনে একটা সিদ্ধান্ত আসতেছে, যেটা আসলে কাঙ্ক্ষিত না। আমরা যেই সিদ্ধান্তটা চাই সেটা আসে না, কিছু হালকা কিছু কথাবার্তা আসে, কিছু প্রতিশ্রুতি আসে, তারপর একে অপরের পিঠ চাপড়ে দেয়। কিছু আর্থিক প্যাকেজ থাকে যে এই দেয়া হবে সেই দেয়া হবে, সেই টাকাগুলো ভাগাভাগি হয়, কে কিভাবে ইমপ্লিমেন্ট করবে, প্রকল্প বাস্তবায়ন করবে, গবেষণা করবে, এরকম একটা কিছু হয়ে যায়। তারপরে কনফারেন্স শেষ হয়ে যায়, সবাই ধরেন কোলাকুলি করে কনফারেন্স স্থল পরিত্যাগ করে যার যার দেশে চলে যায়। কারো কিছু মানে যুক্ত হয় অনেক কিছুই লাভ লোকসান। কিন্তু আমাদের দেশে ওই যে আপনি জানেন হয়তো বা যে আমাদের কোস্টাল বেল্টে যে গ্রামটিতে স্যালাইনিটি বৃদ্ধি পাচ্ছে, আপনার পানিতে ডুবে যাচ্ছে, ওই গ্রামের ওই দরিদ্র কৃষকের বা মৎস্যজীবী বা গ্রামের মানুষের কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। সেখানে আমরা আসলে বিস্তারিত ওই বিষয়টা আপনার কাছে জানতে চাইবো, একটা রাজনৈতিক সদিচ্ছা বা রাজনৈতিক দৃঢ়তার এখানে অভাব কেন বা কি করা যায়, এই বিষয়টা আমরা জানতে চাইবো। যেমন বরিস জনসন, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলছে জলবায়ু চুক্তি একটি বড় পদক্ষেপ, তবে এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে। কি কি কাজ বাকি রয়ে গেছে আপনি মনে করেন, সেই জিনিসটা আপনার কাছে প্রশ্ন রেখে একটু যুক্ত করবো। এখন আমাদের সাথে রয়েছেন ডক্টর আমিরুল খসরু স্টুডিওতেই। আপনি এই বিষয়টি নিয়ে আপনার আবেগের জায়গা থেকে কাজ করেন, আমাদের কমিউনিটির একজন অ্যাক্টিভিস্ট হিসেবে এই বিষয়টার সাথে আপনি যুক্ত হয়েছেন।
পুরো আলোচনা যাওয়ার আগে আমাদের বোঝার সাথে যদি আপনি একটু সায়েন্টিফিকলি ব্যাখ্যা করার চেষ্টা করেন আসলে জলবায়ু উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে আমি তো দেখি না কিভাবে বুঝি The global warming phenomena is not obviously new, although it's now highlighted very widely in the news now. But Bangladesh has always been in the line in the agenda when concerning global warming. This is going back 30 years. What's happening now is that the effects of global warming is accelerating, and this really has a lot of problems, as the other guests have said. It's particularly where we have island nations, and Bangladesh. The fact that Bangladesh, 3/4 of the country is actually below sea level, so Bangladesh will be one of the first countries to be impacted with the effects of global warming. Now, a lot of studies is being done, and they're sort of predicting, in a 1.5 degree rise in the global temperature is going to have a devastating effect on Bangladesh. Now, with the 1.5 degrees, it's not just so much the effect on in low-lying countries, but there are also other impacts on agriculture and crop, for example. So with the global increase of 1.5 degrees, you are going to lose a lot of staple foods. What I mean by staple foods like rice crops, wheat, chickpea crops, coffee, and many other staple food will fail, and they are already failing in Bangladesh. Many rice species have become extinct, and and many other types of crops are also failing. So these are just some of the things that are really sort of starting to take effect. And I know there's a lot of work going on to protect the current sort of rice species, and there's a lot of research going on to safeguard some of the rice species in Bangladesh. But the global warming is only one element of the problem. We also have environmental degradation issues, and all of this really results from human activity. So it's all of this is really human activity, especially বলতে যাচ্ছেন মানে মানুষের কারণেই মানে এইখানে কি ধরনের অ্যাক্টিভিটিকে আপনি আসলে মানে বলতে যাচ্ছেন এটা? Well, at the end of the day, you have to look at how humans are living. We live in a very materialistic world now, and if you look at the world economic system, the world economic system and the monetary system that we have is at the heart of the environmental global warming problem, because we live such as if you give some example. Well, we live at the end of the day, we live in an extractive economy. So whatever the monetary system is based on, say for example, you take GDP, which is a measure of the gross product growth. Now that is based on an exponential growth. Now you don't need to be a scientist to understand that exponential growth cannot be sustained when you have a finite resource. I mean, the Earth is a finite resource. There's only so much you can take from the Earth until it starts collapsing. ওকে, ধন্যবাদ। আর এমনিতে আরেকটা বিষয় যদি জানার চেষ্টা করি, গ্লোবাল ওয়ার্মিং এর 1.5 এটা হচ্ছে যে শিল্প বিপ্লব যেটা বলে যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের পরে এটা বৃদ্ধি পাচ্ছে। সো দে আর ট্রাই টু রিডিউস দিস ওয়ান, বাট এখানে আর কি বিষয় যদি আপনি একটু সায়েন্টিফিকলি বলেন যে আর কি হতে পারে যে যারা যুক্ত আছে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে, স্পেশালি আমি যদি জিজ্ঞেস করি যে তেল মানে ওয়েল বা ফসিল ফুয়েলস ইউজ, আপনি যদি একটু এক্সপ্লেইন করেন বিষয়টা। I mean, the Earth itself has it's taken millions of years for the Earth to lock the carbon in the ground. So the ground has locked in carbon. The trees absorb carbon. Yes. So the more we extract carbon from the ground, like fossil fuels, oil, petrol, diesel, all of these is extracted from fossil fuels, and all of these is locked up carbon in the ground. So the more we release that carbon into the air, then it's creating that sort of greenhouse envelope, which is warming up the planet. Now, scientists, some people say, well, these things have happened, to the Earth many times. The Earth has gone through ice ages many times over, but these have happened over a geological time frame, millions of years,
what's happening now is that the process, human activity, is actually accelerating that process. ওকে সো মানুষের সমাজ বা আমরা যে নাগরিক রয়েছে তাদের একটা রেসপন্সিবিলিটি আছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন মানুষ কতটা দায়ী এই বিশ্বে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ক্ষেত্রে? মানুষ যখন বলি পুরো পৃথিবীকে বোঝানো হয়, নাকি অনেকেই মনে করেন যে পাশ্চাত্য যারা আমরা রয়েছি এখন উন্নত বিশ্বে তারাই এই শিল্প বিপ্লব বা অন্যান্য অ্যাক্টিভিটির কারণেই আজকে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেয়েছে, সেই কারণে গরিব দেশগুলো সাফার করছে, নাকি গরিব দেশগুলো কিছু অবদান রয়েছে বা ভূমিকা রয়েছে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে? এই প্রশ্ন করে আপনাদের কাছে একটা বিরতি যাচ্ছি, আসছে এক্ষুনি। সালাম প্রিয় দর্শক, ফিরে এলাম সময়ের সাথে অনুষ্ঠানের সাথে রয়েছে আমি খালেদ পাটোয়ারি। আপনাদেরকে জানিয়ে রাখি কথা বলছিলাম COP26 নিয়ে এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বাংলাদেশের ভূমিকা এই প্রসঙ্গে ধরে আপনারাও যুক্ত করবেন আশা করি। স্ক্রিনে দেখানো যে নাম্বারটি রয়েছেন সেটাতে ফোন কল করে আমার সাথে যুক্ত হয়েছেন ডক্টর আক্তার সোবহান মাসরুর, সদস্য সচিব, জাতীয় তেল গ্যাস রক্ষা কমিটি, ইউকে অফিস। মাসরুর ভাই, আপনাকে স্বাগত এবং প্রশ্ন রেখেই আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই ফলো করেছেন COP26-তে, এই বিষয়টা কি আপনি কিভাবে দেখেন এবং COP26-এর আপনি যদি প্রশ্নই করি যে সফলতা ব্যর্থতা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আমি বলতে চাই যে the most important meeting in human history to save the planet has been failed. কারণ হচ্ছে এখানে কতগুলি false promise করা হয়েছে যেগুলো কোনো legal binding নাই, বাস্তবায়নের কোনো আবশ্যকতা নাই। এক ধরনের পেপার ডকুমেন্ট এগুলি এসেছে। এক ধরনের গুরুত্ব আছে, আমি সেটা বলবো যে এগুলি অন্তত এজেন্ডা হিসেবে আলোচনায় এসছে এবং মানুষ, সারা দুনিয়ার মানুষ সেগুলি জানতে পেরেছে, দেখতে পেরেছে। এতটুকুই গুরুত্ব আছে যে এজেন্ডায় এসছে, কিন্তু এই যে প্রমিসটা করা হয়েছে এটা আসলে একটা ফলস প্রমিস, কারণ এর কোনো বাইন্ডিং নাই। এবং এই জিনিসটা যদি খেয়াল করি আমরা, আসলে এই জলবায়ু যে সম্মেলন এটা কিন্তু শুধুমাত্র একটা গার্ডেনিং এর মতো না, এটা এত নিরীহ বিষয় না, এর পিছনে অনেক রাজনীতি আছে। আপনি এখানে যারা স্টেক হোল্ডার, তার ভিতরে স্টেট পার্টি আছে, এনজিও আছে, ইনভেস্টর আছে, কর্পোরেট আছে। সো আপনি যদি ভাবেন যে স্টেট পার্টিগুলি কোন রাজনীতি নিরপেক্ষ এবং বিগ কর্পোরেট ক্যাপিটাল বাইরে এসে তারা কিছু একটা করে দেবে, সেটা একটা ভুল পারসেপশন, একটা রং পারসেপশন দেবে। সো আপনি আউটওয়ার্ডলি যাই দেখেন, এর বিহাইন্ড দ্য সিন এবং উইদিন দ্য কনফারেন্স একটা বিগ পোরশন কিন্তু এরা ইনভেস্টররা, কর্পোরেটরা। সো তারা একভাবে রেগুলেট করে, তার বাইরে গিয়ে এটা অন্য কিছু হবে এটা ভাবাটা অনেকটা ভুল। এবং যে ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে 2030 সাল, এটা লং টার্ম, 10 বছর পর্যন্ত লিগ্যাল বাইন্ডিং দেখেন, এবং সেইটা যদি কন্টিনিউ করে তাহলে যদি 1.5 থাকবে। লেখা পেয়েছি তাতে বলা হচ্ছে প্রমিসগুলি যদি বাস্তবায়ন করা হয় তাহলে 2.4% দিকে দাঁড়াবে। জি, সো অতএব কিন্তু প্রমিসগুলি কতটুকু বাস্তবায়ন হবে তার তো কোনো লিগ্যাল বাইন্ডিংস নাই। এবং পুরো জিনিসটাকে পরবর্তীতে আমরা দেখি ইনিশিয়ালি এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল যে ফসিল ফুয়েল এবং স্পেশালি দ্য কোল ভারত এবং চায়না সেটা কিন্তু মানে ডাইরেক্ট করে, সেটা হচ্ছে ফেজ আউট এবং তারা ভাষা বলতে ফেজ ডাউন কমানো হবে, কিন্তু ফেজ আউট করা হবে না, ফসিল ফুয়েল কো ফেজ আউট। পুরো জিনিসটাই হচ্ছে এক ধরনের মানে কোনো সাফল্যের জায়গায় যায়নি, কিন্তু সাফল্য ওইটুকুই বলতে পারেন যে এজেন্ডাটা এই বিষয়গুলি আলোচনায় এসছে এবং মানুষ জেনেছে। এবং এর বাইরেও এই সম্মেলনের বাইরে ব্লুজনের বাইরে লক্ষ মানুষ কিন্তু রাজনীতি করে সারা পৃথিবীকে কনসার্ন হচ্ছে এবং মানুষ এইগুলিতে আসার ক্ষেত্রে বিশেষত এক্সটেনশন রেভিনিউ সহ অন্যান্য যে ক্লাইমেট মুভমেন্ট হচ্ছে গত কয়েক বছর যাবৎ, সেগুলো বড় পিপলস মুভমেন্টের ক্ষেত্রে বড় রোল আছে। তারা কিন্তু যেগুলো প্রেশার তৈরি করছে ইউকেতে গ্লোবালি, তারা কিন্তু তাদের চাপে কিন্তু এজেন্ডাগুলো এইভাবে আসছে কিছুটা। তো কিছুটা সাফল্য এই অর্থে আছে, কিন্তু এটা একটা মানে বক্তৃতার মতো, কাগজে কলমে লেখার মতো বিষয় হয়ে আছে আর কি।
ধন্যবাদ মশরুফ ভাই। আমি আপনার কাছে আবার ফিরবো। আমি একটু ইশতিয়াক আপনার কাছে একটু যুক্ত করতে চাই। আপনি নিশ্চয়ই জানেন জন কেরি উনি বলেছেন যে প্যারিস চুক্তি একটা ক্ষেত্র তৈরি করেছিল এবং গ্লাসগো চুক্তিকে উনি বলছেন যে এখন আমরা দৌড়তে শুরু করার সুযোগ তৈরি হয়েছে। যেমনটা মাসুর ভাই বলার চেষ্টা করছিল আসলে কাগজে কলমে বিষয়টা কোনো জবাবদিহিতা জায়গাও নাই। আপনি আসলে কিভাবে সাফল্য ব্যর্থতা দেখছেন? আমি আমার আলোচনা পুরোপুরি একমত যে এটা অনেক সময় এটা অন পেপার হয়ে গেছে, এটার কোনো লিগ্যাল বাইন্ডিংস নেই, এবং এটা বেসিক্যালি আমাদের একটা বড় সমস্যা তৈরি করে ফেলেছে। কারণ এই বছরের পর বছর ধরে উন্নত বিশ্ব এবং যারা স্টেক ফসল তৈরি ইন্ডাস্ট্রি এরা কমিট করে যাচ্ছে, কিন্তু ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে তাদের দায় সারা একটা মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। যেমন একটা এক্সাম্পল দিলে বোঝা যায় যে প্রতি বছরে আপনার প্যারিস এগ্রিমেন্টের সময় $100 বিলিয়ন ক্লাইমেট ফাইন্যান্স হিসেবে দেওয়ার কথা ছিল উন্নত বিশ্ব বা উন্নয়নশীল বিশ্বগুলোকে, যারা ক্লাইমেট ভালনারেবল কান্ট্রিজ, কিন্তু গত 5 বছরে সেটা পূর্ণ করতে পারেনি। তো এই বছর যখন আরো দ্বিগুণ করার কথা বলা হচ্ছে, এক্স্যাক্টলি এই বছর করা হচ্ছে এবং এরা উন্নত বিশ্ব এটাতে কমিট করেছে, কিন্তু এটা মোটামুটি নিশ্চিত যে তারা এটা বেসিক্যালি আবার এটা হয়তো মিট করতে পারবে না। নট অনলি দ্যাট, এবার আপনি দেখবেন যে এই বছর আপনার নতুন একটা আইডিয়া নিয়ে আসা হচ্ছে লস এন্ড ড্যামেজ, যেটাতে হচ্ছে আপনার ইটস নট অ্যাবাউট লাইক ক্লাইমেট ফাইন্যান্স এন্ড অ্যাডাপ্টেশন মিটিগেশন, ইটস মোর অফ লাইক আপনার লস এন্ড ড্যামেজ হচ্ছে ওটা কম্পেনসেশন হিসেবে দিতে হবে এবং $40 বিলিয়ন অ্যানুয়ালি আস্ক করা হয়েছে। কিন্তু এই বিষয়ে তারা উন্নত বিশ্ব বেশ ভালো মতোই তারা আর কি এটাকে অ্যাভয়েড করে গিয়েছে এবং তারা বলেছে আমরা নেক্সট মিটিং এ আলোচনা করব। সো এইভাবে আসলে আমি আমার ডক্টর মাসুরের সাথে পুরোপুরি একমত যে এইভাবে আসলে হয় না। আচ্ছা, জলবায়ু আপনার কাছে যদি জানার চেষ্টা করি, আমি আসলে মারুফকেও এই প্রশ্নটাই করবো, ডক্টর মারুফকেও, যে জলবায়ু পরিবর্তন আসলে দায়টা আসলে কাদের? জলবায়ু যে গ্লোবাল ওয়ার্মিং আসলে দায়টা আসলে কাদের, এবং তহবিলটা যোগান কারা দিবে? তাহলে যেটা আপনি বললেন তহবিলের কথা, ব্যাপারটা হচ্ছে আসলে আমি অ্যাজ এ সায়েন্টিস্ট আমি আসলে এখানে ব্লেম গেমের ব্যাপার নাই এখন, কারণ এটা পুরো হিউম্যানিটি ক্রাইসিস। সো ডেফিনেটলি আমাদের সবার একতাবদ্ধ কাজ করা উচিত। কিন্তু আমরা যদি বেসড অন লাইক গ্রিনহাউস গ্যাস এমিশন পার ক্যাপিটা এসব দেখি, তাহলে মোটামুটি উন্নত বিশ্বগুলোই পড়ে এর মধ্যে। যদি আপনি দেখেন চায়না, ইউনাইটেড স্টেটস, ইন্ডিয়া, রাশিয়া, জাপান, ইভেন কানাডা আপনার পড়ছে। কিন্তু আপনি যদি ইউরোপের কিছু দেশ, ইউরোপের কিছু উন্নত দেশগুলো, ইউরোপের অল্প কিছু উন্নত দেশ আছে, এছাড়া মিডল ইস্টার্ন কান্ট্রিগুলো আপনার যথেষ্ট এমিশন করছে পার ক্যাপিটা। সো এইসব দেশগুলোর জন্য রেসপন্সিবিলিটি হয়ে গেছে, তারা যেহেতু ফসিল ফুয়েলের উপর এত বেশি ডিপেন্ডেন্ট এবং আলটিমেটলি তারা উন্নয়নশীল বিশ্ব বা স্মল আইল্যান্ড নেশনের দিকে যথেষ্ট ফোকাস করছে না, তাদের কাইন্ড অফ একটা রেসপন্সিবিলিটি হয়ে গেছে, একটা মোরাল রেসপন্সিবিলিটি। এইভাবে আমরা আসলে আমরা এখনো সত্যি বলতে আমরা এখনো সেই ডারউইনের সেই ইয়েতে আছি, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, জোর যার মূল তার অবস্থা। সো বেশিরভাগ দায় আপনার হিসাব মতে এইসব বড় বড় দেশগুলো নেওয়ার কথা, কিন্তু তারা আসলে নিচ্ছে না। তারা যদি সিম্পলি বলেন আমরা দিব না, তাহলে উন্নয়নশীল বিশ্বগুলো ম্যাক্সিমাম মোরাল রেসপন্সিবিলিটির একটা প্রেশার দিতে পারে। আদারওয়াইজ তেমন কোনো ইফেক্টিভ আউটকাম পাওয়া যাচ্ছে না, যেটা আমরা গত 26 বছরে দেখে এসেছি। ওইভাবে কোনো কিছু হচ্ছে না। কিন্তু ওরা দায় নিচ্ছে কিনা সেটাও বড় বিষয়। আমি ডক্টর মারুফ আপনার কাছে জানার চেষ্টা করব। মারুফ, আপনি অনেকগুলো কপ কনফারেন্স কভার করেছেন, নিশ্চয়ই আপনি জানেন, বাট আমি এবার একটা বক্তৃতা আমার কাছে নজরে এসে ভুটানের যিনি প্রতিনিধিত্ব করেছেন, উনি বলার চেষ্টা করলেন যে তার দেশ আসলে কোনো জলবায়ু ক্ষতিকরণের যে কার্বন ডাইঅক্সাইড আছে নির্গমন করেন না। বিশেষ করে উনি বলার চেষ্টা করছেন ওনার দেশে বড় জোর উনি আরো কার্বন নির্গম না করে উনি ওটা কার্বন যে প্রকৃতিতে তার যে গাছপালা বনাঞ্চল যেটি রয়েছে ওটা আরো বেশি ধারণ করে। কিন্তু উনি এখন জলবায়ু পরিবর্তনের কারণে অনেক বাধাগ্রস্ত হচ্ছেন বা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বিশেষ করে বন্যার মতো কথা উনি বলার চেষ্টা করেছেন। এরা অবশ্য তহবিল থেকে অবদান চান, তাদেরকে যাতে দেওয়া হয় এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য। আপনি যদি আরেকটু বিশ্লেষণ করে বলেন আসলে দায়টা কার, কেন দায়, এবং তহবিলটা তারা কেন দিবে, কারা দিবে? ঠিক আছে, ধন্যবাদ। এখানে দায়টা যদি আপনি বলেন তাহলে বলতে হবে যে ঐতিহাসিক প্রেক্ষাপটের ভিত্তিতে আমরা যদি বিবেচনা করি তাহলে কিন্তু উন্নত বিশ্বের দায়। কারণ 1990 সালের যে লাইনটা বা জায়গাটা ঠিক করা হয়েছে, এর পূর্বে উন্নত বিশ্ব বা এটাকে ক্লাইমেট নেগোসিয়েশনস যেটাকে বলা হচ্ছে এনএক্স কান্ট্রি, এনএক্স 1 কান্ট্রি,
এরা কিন্তু আপনার হচ্ছে যে ফসিল ফুয়েল ব্যবহার করে বা জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে প্রকৃতি ও পরিবেশে যে গ্যাস নিঃসরণ করেছে, সেটারই তো ফলাফল হচ্ছে আজকের ক্লাইমেট পরিবর্তন বা জলবায়ু পরিবর্তন। ওই সময় কিন্তু এখন চীন বা ভারত বা উন্নয়নশীল দেশ, এখন যারা টপ এমিটর বা সর্বোচ্চ নিঃসরণকারী, এদের কাছে যে দায়িত্ব দেওয়া হচ্ছে, এরা কিন্তু ঐতিহাসিকভাবে দায়ী না। এই তো বিতর্কটা হচ্ছে যে আসলে কে দায়িত্ব নিবে। উন্নত বিশ্ব বলছে যে চীন বা ভারত বা এখন যারা শীর্ষ নিঃসরণকারী, হ্যাঁ, ওদের দায়িত্ব নিতে হবে, ওদের কমাতে হবে। আর এরা বলছে যে না, তোমরা তো উন্নয়নের সুফলটা ভোগ করেছো, উন্নত হয়ে গিয়েছো, এবার আমাদেরকে দায় নিতে হবে না, এটা দায় তোমাদের, তোমরা আমাদেরকে কম্পেনসেট করবা। তো এই যে দায় পাল্টা দায়ের মধ্যে কথার ফুলঝুরি বা শব্দের খেলা বা রাজনীতিটা লুকিয়ে আছে। রাজনীতিটা হচ্ছে এখন আপনাকে বলা হচ্ছে টাকা দেওয়া হবে, এই যে কম্পেনসেশন দেওয়া হবে, বা আপনার অ্যাডাপ্টেশন বা মিটিগেশনের জন্য টাকা দেওয়া হবে। টাকা দিয়ে তো আসলে মিটিগেট হবে না, আপনাকে মিটিগেট করতে হলে টেকনোলজি ট্রান্সফার করতে হবে। আমি একটু বলি, বাংলাদেশের ঘটনাই বলি। ধরেন বাংলাদেশের কিন্তু শতভাগ মানুষ বিদ্যুতের সুবিধা পায় না, তাহলে আমাদের বিদ্যুৎ উৎপাদন করতে হবে। বিদ্যুৎ উৎপাদন করতে হলে বাংলাদেশের এখন যে রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা, আমাদেরকে কম মূল্যের জ্বালানি উৎসের কাছে যেতে হবে, এবং সেটা অবশ্যই কয়লা। এখন বাংলাদেশ যদি অতিরিক্ত কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করে, তাহলে বাংলাদেশ যদিও এখনো খুব নগণ্য পরিমাণ অবদান কার্বন নিঃসরণে, কিন্তু সেটা কিন্তু বেড়ে যাবে। তো আমরা এখন এমন একটা অবস্থায় দাঁড়িয়ে আছি, আমাদের সবাইকেই কমাতে হবে। যে ভুটানের কোনো নিঃসরণ নাই, শূন্য, তাকে শূন্য দিয়ে থাকতে হবে, সে কিন্তু যেতে পারবে না। আর যাদের বেশি তাদের কমাতে হবে, একটা ভয়ঙ্কর অবস্থায় আছে। সেই জায়গাটায় এখন বাংলাদেশ যদি যেতে চায়, তাহলে বাংলাদেশ কি করবে? বাংলাদেশ কি বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে রাখবে? না। আবার বাংলাদেশ মানে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে যাওয়াটাও সুবিধাজনক না। তাহলে কি করতে হবে? বাংলাদেশকে টাকা দিলে কি করবে? টাকা না, বাংলাদেশকে দিতে হবে যেটা স্বল্প মূল্যে প্রযুক্তি দিতে হবে, রিনিউয়েবল এনার্জি বা গ্রিন টেকনোলজি দিতে হবে। এখন উন্নত বিশ্ব কিন্তু সেটা দিচ্ছে না। সেটা ধরেন আপনি এখন যদি সোলার প্যানেল যদি যান বাংলাদেশে, বা আপনি যদি গ্যাস যান, উইন্ড মিলে যান, সেই টারবাইন গুলি যান, আপনি তো ওটা স্বল্প মূল্যে স্থাপন করতে পারবেন না, কারণ এই আপনার সোলার, হ্যাঁ, বিশ্বকে কিনতে হবে, প্রযুক্তিটা ওদের কাছে কিনতে হবে। উন্নত বিশ্ব যেটা করছে, আপনাকে কিন্তু প্রযুক্তি দিচ্ছে না স্বল্প মূল্যে, আপনাকে কিছু টাকা পয়সা দিচ্ছে, এবং আরো বড় শুভঙ্করের ফাঁকি হচ্ছে, যে অর্থটা আপনাকে দিবে সেই অর্থটা ঘুরে ফিরে না ওই কম্পেনসেশনই দিচ্ছে, ধরেন আপনাকে ঋণ না, ক্ষতিপূরণই দিচ্ছে, সেই অর্থটা ঘুরে ফিরে কিন্তু উন্নত বিশ্বেই চলে আসছে। ধরেন বাংলাদেশে আপনি যদি একটা প্রজেক্ট করেন, দেখা যাবে যে নাম ধরেই বলি, বাংলাদেশে একটা আপনি প্রজেক্ট করবেন, ওই প্রজেক্ট বাস্তবায়ন করবেন, বাস্তবায়ন করতে যাবে অক্সফাম, বাস্তবায়ন করতে যাবে আপনার এই বিষয়টা আসলে আবারও আসবো, বাস্তবায়নে কি কি দুর্বলতা রয়েছে, অনেক সময় মনে হয় যে ওরা আমাদেরকে যে আর্থিক সুবিধাটা দিচ্ছে, সেই অর্থ বিভিন্ন কনসালটেন্সি বা বিশেষজ্ঞ সেবা বা বিভিন্ন মাধ্যমে ঘুরে ফিরে আবার উন্নত বিশ্বে চলে আসবে। এখানে একটা বড় ধরনের শুভঙ্করের ফাঁকি রয়েছে। এবং আমি আপনাকে প্রশ্ন রাখছি, এবং বাংলাদেশের মতো জায়গায় এই অর্থটা ব্যবহারে কতটা স্বচ্ছতা রয়েছে, সেই প্রশ্নটা আমি রাখবো। আমি একটু আমাদের সাথে যে রয়েছে স্টুডিওতে আমিরুল খসরু রহমান, আপনাকে আসলে জানার চেষ্টা করে আসলে যেটা বলার চেষ্টা করেছিল মারুফ মল্লিক, দ্য টেকনোলজি, উই নিড দ্য টেকনোলজি টু রিডিউস দ্য কার্বন ইমিশন, ইজন্ট ইট? তো সেই জায়গা থেকে বাংলাদেশ আসলে কি কি ধরনের প্রযুক্তি সহায়তা নিতে, না আমরা ব্রিটেনে রয়েছি, তারাই বা কি সব প্রযুক্তি সহায়তা নিচ্ছে? I think in the UK, in the UK, over the last few years, the UK has developed wind farms. Yes. Wind farms, but wind farms alone is not going to solve the problem, because the amount of electricity you need. Yeah. So if you look at the number of wind farms, wind turbines you need, to meet the demand of the UK electricity needs, you'd have to cover the entire southeast with wind farms. So that is not really realistic possible. It's not realistic. It's not doable. The only viable solution, if you want clean energy, is really nuclear. There isn't really anything else at the moment. But obviously, nuclear has its own problem, and the problem with the UK is over the years we've lost our nuclear
nuclear skill base. And we now have to go to France or China. I know China was approached to build the UK's nuclear power station, but that has been now stopped. I think France, most of our electricity is now being supplied by France. Now that's another issue because France have many nuclear power stations. খসবে আমি একটু ব্রেক নিয়ে আপনার কাছে আসবো আসলে ব্রিটেন এবং বাংলাদেশের নিউক্লিয়ার প্রযুক্তি যাচ্ছে আসলে কতটা সফল সেটাও বাংলাদেশের জন্য তো আপনার কাছে প্রশ্ন রেখেই আমরা একটি বিরতি যাব। প্রিয় দর্শক আপনারাও যুক্ত হবেন আশা করি বিরতির পরে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে। দর্শক আবারও ফিরে এলাম সময়ের সাথে অনুষ্ঠানে। প্রিয় দর্শক কথা বলছিলাম জলবায়ু পরিবর্তন নিয়ে এবং আসলে বাংলাদেশের কি ভূমিকা এই বিষয়টা নিয়ে আলোচনায় রাখবো। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ সরকার প্রধান সহ পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের একটি বিশেষ দল এই COP26 গ্লাসগোর শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছেন। আসলে ওখান থেকে আমরা কি বার্তা আসলে নিয়েছি, কি বার্তা দিয়েছি বা কিভাবে বৈশ্বিক উষ্ণতা রোধে ভূমিকা রাখতে পারবো এই বিষয়টি নিয়ে আপনারা মতামত দিতে চাইলে অবশ্যই স্টুডিওতে ফোন করে আমাদের সাথে যুক্ত হবেন আশা করি। এবং এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে যুক্ত আছেন আমার সাথে খসরুর রহমান। ডক্টর খসরুর রহমানের কাছে আমি জানতে চাইব যে কী প্রযুক্তি আসলে এই মুহূর্তে রয়েছে এই বৈশ্বিক যে উষ্ণতা যেটাকে বলা যায় আমাদের গ্লোবাল ওয়ার্মিংকে রিডিউস করার ক্ষেত্রে অবশ্যই দরকার। অনেকে বলেন গাছ লাগানো দরকার, গাছ লাগিয়ে কতটা সম্ভব। এর বাইরে আমরা কোনটি কয়লা ব্যবহার করছি বিদ্যুৎ উৎপাদনকরণের, আমরা কোনটি গ্যাস ইলেকট্রিক করছি বাসায় ওম রাখার জন্য, গরম রাখার জন্য এবং যাতায়াতের জন্য নিশ্চয়ই আমরা বিমান ব্যবহার করছি, আমরা ব্যবহার করছি গাড়ি। কি করে আসলে আমরা এই বৈশ্বিক উষ্ণতাগুলা কমিয়ে রাখবো? আমাদের এগুলো ব্যবহার করতে হবে। কি টেকনোলজি ব্যবহার করে, যেমন অনেকে বলার চেষ্টা করে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান করে হয়তো বা বৈদ্যুতিক চাহিদা পূরণ করছে, কতটা এটা আসলে যৌক্তিক ব্যবহার করা, কতটা ক্ষতিমুক্ত এটা হইতে পারে। আপনি যদি একটু টেকনোলজিগুলো বলেন আমাদেরকে, হোয়াটস টেকনোলজি ইজ অ্যাভেলেবল এট দ্য মোমেন্ট and is viable for or not for all in Bangladesh? Well, for Bangladesh, if you look at the UK, for example, yes, most of our power now electricity comes from France, who operate a lot of nuclear power stations. In Bangladesh, I don't think, if you look at all of the other types, wind power, solar, then they're not going to work in Bangladesh. Solar power not going to work? Well, no, because solar power you need a lot of space. You need a lot of space, and it's okay for countries like the USA or perhaps the Middle East where they got vast amounts of open space, but Bangladesh doesn't have vast amounts of open space. So those I think are certainly out of the question. So the only viable power sources really, obviously coal is out of the question because coal is a contributor of global warming. So the only viable option is really nuclear power. Now I know currently Bangladesh is building a Rampal power station, but obviously there's a lot of international outcry on that because the environmental impact because of the power station is going to be immense. রামপাল বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করলে হয়তোবা আমাদের সাশ্রয়ী বিদ্যুৎ পাবো, the cheap, the effect will be vast. What type of effect can? Well, if you look, the Sundarban region is the world's largest mangrove forest. Now, if the ecosystem is very, very complex. Now, if you look at the ecosystem, all it takes, if you look at these ecosystems around the world, one of the things that we have in the world now is where science has advanced so much, and we have computing power, we can look at the natural world like we've never looked at before. Now, when you look at ecosystems, what scientists have realized that ecosystems is now very finely balanced, and all it takes is one species, and the scientists call this keystone species. So, for example, if you take the mangrove forest in Bangladesh, the keystone species of the mangrove forest is a small snail, because every other system is dependent on the snail, because if the snail dies, it means it causes a chain reaction and collapse of the entire system. পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। এই বিষয়টা আমরা ডক্টর মাসরুরকে জিজ্ঞাসা করবো। আপনার কাছে একটু আরও জিজ্ঞেস করি, বাংলাদেশ আপনি নিশ্চয়ই শুনেছেন যে পাবনাতে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা হচ্ছে নিউক্লিয়ার প্ল্যান্ট তৈরি করছে রাশিয়ার সহায়তায়। আর কার কাছ থেকে এই সহায়তা নেওয়া যেতে পারে? ধরেন চায়না থেকে যদি নেওয়া হয় সেটা কেমন হয়, মানে সেটা কি সম্ভব কিনা? I think
The problem with the nuclear power, because there's not many countries that actually can provide that technology. Russia is one of them, but Russia again, you know, if you look at the Chernobyl disaster, obviously things have improved. Now China are by far the most advanced now in terms of nuclear technology and various other technologies. So if you're actually looking to who to approach, it's certainly not the UK, because the UK have really lost their nuclear nuclear sort of technology, because they haven't really invested in nuclear power stations for many years. So they haven't actually, so they've lost on that. China knows anyway. France and China, America. So বাংলাদেশে কি উচিত হবে এই দেশগুলোর সাথে নেগোসিয়েশন করা মোর নিউক্লিয়ার প্ল্যান্ট স্থাপনের ক্ষেত্রে? Sorry? আপনি কি মনে করেন বাংলাদেশ should negotiation with China or America to have a nuclear power plant? Well, first of all, I think Bangladesh needs to develop a plan for its own on its own to you know, the education system, the technology, and this thing, like I said, these things really should have been planned 50 years ago. But that no doubt that needs to still happen, because the only alternative you have now is to rely. You have no choice but to rely. So own technology. So we need to be develop our own technology to reduce global warming. The problem with going to China is the danger is that China has a lot of influence now in a lot of these countries, which you know, obviously there are a lot of political. I'll ask this question again, the politically, geopolitical or political aspect on the global warming or environmental change. Dr. মাশরুফ, আপনি আপনার কাছে আপনারা তো তেল গ্যাস রক্ষা নিয়ে কাজ করেন বিশেষ করে বাংলাদেশে, এবং যেমনটা বলার চেষ্টা করেছিল আমার ডক্টর খসরু, যে আপনার রামপাল বিদ্যুৎ কেন্দ্র একটা বাংলাদেশের জন্য শুভ কিছু বয়ে আনবে না, আপনারাও এটা নিয়ে আন্দোলন করছেন, তারপরও গভর্নমেন্ট যাচ্ছে, তাহলে অল্টারনেটিভ কি থাকতে পারে? আপনারা যদি মনে করেন অল্টারনেটিভ কি প্রস্তাব আছে বাংলাদেশের বৈশ্বিক উষ্ণতা রোধ করার ক্ষেত্রে এবং জ্বালানির চাহিদা পূরণের ক্ষেত্রে? যেটা প্রশ্নটা আমি আগে ওনার একটা উত্তর দিয়ে নেই, যিনি ওই যে বাংলাদেশের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সাপোর্ট করছেন আর কি। আমরা মনে করি দিস বিগ ডিজাস্টার, এবং বাংলাদেশের উপরে যেটা হচ্ছে সেটার ক্ষেত্রে কোনো ধরনের রিস্ক অ্যাসেসমেন্ট করা হয় নাই। এর মধ্যে কি কি রিস্ক হতে পারে সেটার কোনো অ্যাসেসমেন্ট করা হয় নাই। উনি এটা জানেন কিনা, I don't know whether he knows these things or not. And the second thing is that government, they give them indemnity. কোনো ধরনের দুর্ঘটনা কিছু হইলে এদের আগে থেকে ইন্ডিমনিটি দেওয়া আছে, মানে মামলা করা যাবে না, বিচার করা যাবে না। So this is not the good solution for the Bangladesh. বাংলাদেশের জন্য সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে আমাদের আসলে স্কর্চিং সানলাইট আছে, আমাদের রিনিউয়েবল এনার্জির দিকে সবচেয়ে চেষ্টা করা উচিত। বাংলাদেশে যেটা হচ্ছে, এই গভর্নমেন্ট আপনি জানেন যে কপ এগুলির আলোচনার দুইটা দিক আছে মূলত, একটা হচ্ছে মিটিগেশন আর একটা হচ্ছে কি অ্যাডাপ্টেশন। বাংলাদেশ যেটা হচ্ছে, এদের মূল লক্ষ্যটা হচ্ছে অ্যাডাপ্টেশন, অভিযোজনের যে ফান্ড আছে সেই ফান্ডটা কতখানি নিয়ে আসা যায়, এটাই হচ্ছে মূল বিষয়। এবং বাংলাদেশ মিটিগেশনের কোনো কিছু বাংলাদেশ যেটা করছে, বাংলাদেশের আপনি জানেন কিনা আমি ঠিক বলতে পারবো না, তাদের যে এনার্জি পলিসি আছে বাংলাদেশে, সেখানে 2041 সালের মধ্যে বাংলাদেশ এখন কোল থেকে 3% এনার্জি প্রডিউস করে। 2041 সালের মধ্যে তাদের প্ল্যান হচ্ছে 35% কোল থেকে প্রডিউস করা। বাংলাদেশ one of the most vulnerable countries in front of the climate change, but what they are doing সুন্দরবনের মাত্র 13 কিলোমিটারের মধ্যে তারা এরকম একটা কয়লার কারখানা বানাচ্ছে। দিস ইজ দ্য পলিটিক্যাল ডিসিশন ইনফ্লুয়েন্সড বাই দ্য প্রেশার বাই দ্য ইন্ডিয়া। তারা এটা করছে যেটা সুন্দরবনকে ধ্বংস করবে। শুধুমাত্র কোল প্ল্যান্টই না, তারা 300-র মতো ইন্ডাস্ট্রিয়াল প্লট প্রজেক্ট অ্যাপ্রুভ করছে সুন্দরবনের সারাউন্ডিংসে। সো এই বন্ধ থাকবে না। তারা কি করছে, তারা মাতার বাড়িতে জাপানের সাথে কোল প্ল্যান্ট করছে, বাঁশখালীতে করছে চায়নার সাথে, রামপাল তো আছেই, তারা পায়রাতে চায়নার সাথে করছে।
সো বাংলাদেশের হোল এটা হচ্ছে তারা হোল কোস্টাল বেল্টে 29টা তারা ফুল প্ল্যান নিয়ে কর্মসূচি নিয়েছিল, কিন্তু ফান্ড ড্রাইড আপ হওয়ার কারণে ইন্টারন্যাশনাল অনেক ইনভেস্টর এখন ফান্ড দিচ্ছে না প্রেশারের কারণে, সো ফান্ড না পাওয়ার কারণে তারা এগুলি অ্যাবান্ডন করছে। এটা নট বিকজ অফ দ্য ক্লাইমেট চেঞ্জের প্রতি মমতা বসত এবং পরিবেশ রক্ষার্থে তারা এটা করছে, তা কিন্তু না। 10টা কোল প্ল্যান্ট বাংলাদেশে হয়েছে, এবং ইভেন আপনারা জানেন যে জিসিএম গ্লোবাল কোল ম্যানেজমেন্ট, যেটা এশিয়া এনার্জি ছিল ফুলবাড়িতে, তারাও কিন্তু এখন বাংলাদেশের এই কোল প্রজেক্ট এখন তাদের কিন্তু তারা গভর্নমেন্ট টোটালি ডিনাইড করে নাই, তারাও কিন্তু বাংলাদেশের লন্ডন স্টক মার্কেট থেকে ফুলবাড়ি কোল প্রজেক্ট দেখে কিন্তু পয়সা তুলছে, অর্থ সংগ্রহ করছে। তো বাংলাদেশের যেটা হচ্ছে, বাংলাদেশে আসলে বলছে তাদের মূল টার্গেটটা হচ্ছে অ্যাডাপ্টেশনের ফান্ডটা পাওয়া, মিটিগেশন করা না, অর্থাৎ কার্বন এমিশন কমানো বাংলাদেশের কোনো লক্ষ্য না। বাংলাদেশের লক্ষ্য হচ্ছে যেরকম দারিদ্র বিক্রি করে ইন্টারন্যাশনালি পয়সা নেওয়ার চেষ্টা, এটাও তাই। এটা ন্যায্য, আমরা মনে করি অবশ্যই যে উন্নত বিশ্ব পরিবেশ নষ্টের জন্য, ক্লাইমেট চেঞ্জের জন্য 95% দায়ী। সো যারা ক্ষতিগ্রস্ত তারা অর্থ অবশ্যই তাদেরকে সেই ড্যামারেজটা দিতে হবে, কিন্তু এইটি যদি একমাত্র লক্ষ্য হয় তাহলে সমস্যা। আমরা নিজেরা কিছুই করলাম না, কোল ইন্ডাস্ট্রি বসালাম চারিদিক দিয়ে, আর ওদিকে আমি বাংলাদেশ এখানে এসেছি, আপনি দেখেন আমি এই চ্যাপ্টার বাংলাদেশের যে রোল এবারে ক্লাইমেট চেঞ্জ 26 তারা কি করছে, তারা বিরাট লটবহর নিয়ে জাহাজ নিয়ে ভাড়া করে আসছে, তারা বাংলাদেশ মোস্ট ভালনারেবল গ্রুপের কিন্তু লিডার, তারা কিন্তু শেখ হাসিনা আমাদের প্রাইম মিনিস্টার কিছুই বলে নাই। আমি দেখলাম যে বার্বাডোসের প্রাইম মিনিস্টার যে রোল নিয়েছে এবং যে বক্তব্য রয়েছে খুবই ক্লাইমেট অ্যাক্টিভিস্টদের কাছে সবার কাছে খুবই প্রশংসিত হয়েছে। আমরা দেখলাম নিউজে, আমি গার্ডিয়ান সব নিউজ ফলো করছি, ফিজির প্রাইম মিনিস্টার কথা বলছে, মেক্সিকো বলছে, তারপরে আমরা দেখলাম মার্শাল আইল্যান্ডের লোকেরা কথা বলছে, সর্বত্র সব দেশের এনভয়রা কিংবা প্রাইম মিনিস্টার কিংবা লিড করছে যারা, বাংলাদেশ নাই। তো এই যে এসছে তারা কিন্তু কিছু লোকজন মাঠঘাট বিল্ডিং এদিক ওদিক ঘুরে বেরিয়েছে, কিন্তু রিয়েলি সম্মেলন থেকে রোল প্লে করা, মেইন করা সেটা প্রাইম মিনিস্টার করছে। আমাদের প্রাইম মিনিস্টার এসে কতগুলো যুদ্ধ বিমান করছে ইংল্যান্ড থেকে, ইউকের কাছ থেকে, তারপরে সে গেছে ফ্রান্সে গিয়ে পুরস্কার নিয়েছে, ওখান থেকে আবার কতগুলো যুদ্ধ বিমান করছে। এগুলির কি অর্থ? আপনি তেলের দাম বাড়াই দিচ্ছেন বাংলাদেশে, কি ডিজেলের পেট্রোলের দাম, আর এদিকে এসে আপনি মিলিয়ন ডলার খরচ করে যুদ্ধ বিমান কিনতেছেন পরিবেশ ধ্বংস করার জন্য, মানুষের উপর চাপাই দিচ্ছেন, এর তো কোনো অর্থ নাই। সো বাংলাদেশের কেসটা টোটালি একটা ফলস, একটা সুইডো কেস, যার একমাত্র লক্ষ্য হচ্ছে অ্যাডাপ্টেশনের ফান্ড নেওয়া, আর কিছুই না। ধন্যবাদ সবাই। আমি আবারও যুক্ত হবো আপনার সাথে একটু, ডক্টর মারুফ মল্লিক আপনাকে যুক্ত করি। আসলে রাজনৈতিকভাবে যদি আপনি দেখেন যে বাংলাদেশে যে কয়লা কেন্দ্রিক যে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র করতে যাচ্ছে, সেটাতে আসলে ভারতের একটা ফান্ড আছে এবং ভারতের নিজেরও কিন্তু কাছাকাছি কোস্টাল এরিয়াতেই বা যে সুন্দরবন সেখানেই করছে, এবং এই ভারতই কিন্তু আবার এই কপে দেখা যাচ্ছে যে কয়লাকে মানে কয়লা ব্যবহারের সংকুচিত করার ক্ষেত্রে বাধাও দিচ্ছে। পুরো বিষয়টা যদি দেখেন আসলে বাংলাদেশ আর কি করতে পারত যে কয়লা কেন্দ্রিক বিদ্যুৎ উৎপাদন না করে, কোনো সাজেশন যদি আপনার থাকে? না, বাংলাদেশ তো হচ্ছে যেটা উনি বললেন যে আমরা তো ধরেন সৌর বিদ্যুতে যেতে পারতাম, ঠিক আছে, সৌর বিদ্যুতের ক্ষেত্রে যে এনাফ স্পেস তো আমাদের নেই। হ্যাঁ, সেটাই বলছি, আমরা কিন্তু ধরেন অন্তত হাউস হোল্ড গুলাতে সৌর বিদ্যুৎ দিতে পারতাম, বা ছোট ছোট স্মল ইন্ডাস্ট্রি যেগুলো আছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, এই টেকনোলজিটা পাওয়ার জন্য যে দেন দরবার, সেই দেন দরবার কি আমরা কি দেখতে পাইছি এখন? মানে না, আমার কাছে এরকম কোনো নেগোসিয়েশন কূটনীতি দৃশ্যমান হয় নাই। আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের যে জলবায়ু কূটনীতি, এটা লার্জলি ডোমিনেটেড বাই এনজিও। বাংলাদেশের নিজস্ব স্টেট মেকানিজমের কোনো রিপ্রেজেন্টেশন নাই, নন স্টেট অ্যাক্টরদের হিউজ রিপ্রেজেন্টেশন আছে এই জায়গাটায়, এবং ওরা ওদের স্বার্থের জন্য ওরা ডিফিডের কাছে টাকা চায় যে আমি কোস্টাল বেল্টের 3টা বিল্ডিং তুলে দিব অভিযোজন অ্যাডাপ্টেশনের জন্য, উঁচু করে ঘর তুলে দিব, আমি এটা করে দিব ওটা করে দিব। ওই ভাই যেটা বললেন যে অভিযোজনের কিছু ফান্ড পাওয়াই মূল লক্ষ্য বাংলাদেশের, এটাই হচ্ছে, এবং অভিযোজনটা ফান্ডটা যাবে হচ্ছে নন স্টেট অ্যাক্টরদের কাছ থেকে। আচ্ছা, আপনি যেটা বলেন জি না, আপনি বইটা শেষ করুন। পাশে আমি একটু ওই যে ফান্ড অ্যাডাপ্টেশনের জন্য যে ফান্ডটা পায়, ওই ফান্ডটা আসলে
ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা বা যোগ্যতার পরিচয়টা দিয়েছে কিনা স্বচ্ছভাবে? অবশ্যই না। বাংলাদেশের একটা প্রতিবেদন হয়েছিল প্রথম আলোতে, আমি ওখানে দেখেছি যে খুলনা শহরে সে দর্জির কাজ করতো, টেইলার, সে একটা এনজিও বানায় আপনার হচ্ছে এই অ্যাডাপ্টেশনে ফান্ড নিয়ে নিয়েছে। এরকম অজস্র আছে। আরেকটা কিছু এনজিও আছে যারা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করতো, তারা এখন অভিযোজন নিয়ে কাজ করে, লস এন্ড ড্যামেজ নিয়ে কাজ করে। এটা হচ্ছে যে বাংলাদেশে যাই অল্প কিছু টাকা পয়সা পায় অভিযোজন ফান্ড থেকে, এটার একটা বিশাল হরিলুট হয়। একটা সময় আপনার খেয়াল আছে কিনা, জাতিসংঘের এইডস সম্মেলন হতো, ওই সময় আমরা ঢাকা শহরে দেখেছি লালমাটিয়া এই অঞ্চলে বা কল্যাণপুরে শত শত এনজিও এইডস নিয়ে কাজ করে। ভালো এনজিও গুলো কাজ করতে পারে, সমস্যা নাই। এখন আপনি ঢাকা শহরে গেলে দেখবেন হান্ড্রেডস অফ এনজিও ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করছে এবং এরা ফান্ড পাচ্ছে। বাস্তবে এদের কোনো অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা কি, অভিজ্ঞতা সবার থাকে না, কিন্তু সেই ফান্ডটা যদি ভালোভাবে প্রয়োগ করা হয় তাহলে কিছু সুফল আছে। বাংলাদেশে সেটারও সুফল আছে না। আপনার কিছু এমবেঙ্কমেন্ট তৈরি করা হয়, সেগুলো ভেঙে যাবে। আপনি খুলনায় যান, দেখবেন প্রতি বর্ষাতে প্রতি ঝড়েই বাঁধ ভেঙে লোনা পানি। আচ্ছা, এই ব্যবস্থাপনার মানে এই ব্যবস্থা দুর্বলতা আসলে আমাদের কোথায়? দুর্বলতাটা হচ্ছে যে আমাদের রাষ্ট্রের থেকে যে মেকানিজম, আমাদের স্টেট মেকানিজমে কোনো শক্ত পলিসি নেই, কোনো নিয়ন্ত্রণ নেই, কোনো মানে আপনার ভিশন নেই। এবং আরো যেটা মনে হচ্ছে যে আমরা সবাই এই জলবায়ু পরিবর্তন বা এই ইস্যুটাকে একটা হালকা ভাবে নিয়েছি, খেলো ভাবে নিয়েছি, যে ঠিক আছে আমরা গেলাম বিশাল বড় কনফারেন্স, যাই কিছু টাকা পয়সা বা আর্থিক সহায়তা পেলাম, ওটা আমরা কোনোভাবে ব্যবহার করে দেখাই দিলাম যে আমি এই করেছি ওই করেছি। কিন্তু এটার দিকে একটা সুদূর প্রসারী প্রভাব, এবং এতে যে আমাদের যে আপনি ধরেন জলবায়ু পরিবর্তনে যে খালি যে শুধু আপনার এই ডুবে যাবে, কৃষিতে আসবে, অর্থনীতিতে আসবে তা না, হিউম্যান হেলথের উপরে একটা ইম্প্যাক্ট আছে। আপনি রিসেন্ট আমি একটা পত্রিকায় পড়লাম যে অ্যামাজনে পাখির সাইজ আকার ছোট হয়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে, যেখানে পাখির দেহে প্রভাব পড়ছে, মানব দেহে প্রভাব অবশ্যম্ভাবী। এইগুলা তো আমাদের চিন্তা ভাবনায় নেই, আমাদের নীতি পরিকল্পনায় নেই। আমরা হচ্ছে এটা একটা মানে খুব ফানি থিং হিসেবে নিয়েছি। ডক্টর বাবু, আমি আপনার কাছে আবারও আসবো এই প্রসঙ্গটি নিয়ে, বিশেষ করে জলবায়ু রাজনীতিতে বাংলাদেশ কি কি ভূমিকা রাখতে পারে। আমি একটু ডক্টর ইশতাক আপনাকে যুক্ত করি। ইশতাক, আপনি আসলে শুনছিলেন যে অনেক ধরনের প্রভাব আসলে পড়ে, আপনি এই বিষয়টা নিয়ে কাজ করেছেন, আমরা জানি যেটা, সেটা আপনি একটু আরো একটু মানে আমাদেরকে একটু বিস্তারিত বলবেন যে আসলে জলবায়ু পরিবর্তনে কি কি প্রভাব আসলে বাংলাদেশে পড়তে পারে। জি, আমি আসলে তার আগে আমি আরেকটু ডিফারেন্ট টপিকে, যে টপিকগুলো নিয়ে ডক্টর মাস্টার ডক্টর মন্দির কথা বললেন, আমি ওই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আমি তাদের সাথে অনেক কিছুতে এগ্রি করি, বাট এট দ্য সেম টাইম অনেক কিছুতে আমার একটু হালকা ডিফারিং ওপিনিয়ন আছে। সে একটা বড় হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে যে কোনো উন্নয়নশীল বিশ্বের পার্সপেক্টিভ থেকে দেখলে বাংলাদেশ মানে ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে বেশ অ্যাক্টিভ রোল প্লে করছে। এবং অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে যদি বলেন, আপনি দেখবেন যে ওয়েস্টার্ন মিডিয়া থেকে শুরু করে মানে ওরিয়েন্টাল মিডিয়াগুলোতেও আমাদের অ্যাডাপ্টেশনে আমাদের মানে ওয়ান অফ দ্য লিডিং কান্ট্রিজ বলা হয়ে থাকে বাংলাদেশকে। হ্যাঁ, ডেফিনেটলি আমি এগ্রি করি যে প্রচুর নন স্টেট মানে এনজিও যারা, তারা এখন নতুন গজিয়েছে, তাদের অনেক পলিটিক্যাল কানেকশনের কারণে তারা অনেক ফান্ড মানে হয় না যে যেটাকে বললাম তহবিল, হ্যাঁ, ওগুলো মিসইউজ করতে পারছে। এগুলো অবশ্যই প্রবলেমগুলো আছে, কিন্তু মানে স্টিল নাও আমার মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশের মূল ফোকাসটা আমাদের অ্যাডাপ্টেশনই থাকা উচিত। প্রিয় দর্শক, ফিরে এলাম সময়ের সাথে অনুষ্ঠানে। আমাদের শেষ পর্বে আসলে কথা বলছিলাম যে বিষয়টা, সেটা অনেক একটি বড় বিষয়। এই ছোট্ট পরিসরে আমরা একটা আলোচনার চেষ্টা করেছিলাম আসলে বৈশ্বিক উষ্ণতা আসলে বাংলাদেশকে কিভাবে ক্ষতিগ্রস্ত করেছে তথা বিশ্বকে, এবং বাংলাদেশ এবং আমাদের কি করণীয় রয়েছে এটা রোধ করার ক্ষেত্রে। এই জন্য কিছু প্রযুক্তির ব্যবহার করা যেতে পারে, বিশেষ করে সেই জিনিস আলোচনা করার জন্য আমি ডক্টর আসিফ ইশতিয়াক আপনাকে যুক্ত করে নিচ্ছি। আপনি আসলে বলার চেষ্টা করেছেন বাংলাদেশ মিটিগেশনের ক্ষেত্রে কি ভূমিকা রেখেছে, এবং অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে যদি ভূমিকাগুলো আমাদেরকে একটু বলেন, আমাদের দর্শকরা যদি বলে একটু উদাহরণ দিয়ে বলেন তাহলে বুঝতে সুবিধা হতো। অবশ্যই বাংলাদেশ মিটিগেশনের ক্ষেত্রে ভূমিকা বলতে এখনো ওভাবে ভূমিকা যদি আপনি বলেন রিয়ালিস্টিক্যালি ওভাবে হয়নি, কিন্তু তাদের প্ল্যান আছে।
সো ফর এক্সাম্পল 2030-এর মধ্যে তারা চিন্তা করছে 7 থেকে 15% আপনার গ্রিন হাউস গ্যাস এমিশন কমায় আনার প্ল্যান করছে, সোলার মানে রিনিউয়েবল এনার্জির উপর ফোকাস করার প্ল্যান করছে। এট দ্য সেম টাইম একটা বড় যেটা আপনার গ্রিন হাউস গ্যাস এমিশনের সোর্স ট্রান্সপোর্টেশন সেক্টর, তো ওইখানে ফর এক্সাম্পল ঢাকায় তো আপনার কি পরিমাণ জ্যাম আমরা সবাই জানি, তো কি পরিমাণ গ্রিন হাউস গ্যাস এমিশন হচ্ছে প্রতিদিন, তো ওইটার ইমপ্রুভ করার চিন্তা করছে যে কোনোভাবে আমরা যদি কনজেশন কমায় আনতে পারি। তো একইভাবে সোলার ইরিগেশন পাম্পের চিন্তা করছে, এবং এট দ্য সেম টাইম এখন যেমন 14% ফরেস্ট আছে ওটাকে বাড়িয়ে 24% ফরেস্ট করার প্ল্যান করছে। বাট মানে প্রত্যেকটা জিনিস প্ল্যানিং এ আছে, এগুলো আপনি ধরতে পারেন যে অনেক কিছু ইমপ্লিমেন্ট হবে না আলটিমেটলি। সো আমি এই জন্য আমি এটাকে কোনো ডিফেন্ড করার ট্রাই করবো না যে না বাংলাদেশ মিটিগেশনের ভূমিকা রাখছে, বাট আমি বলবো যে বাংলাদেশ মিটিগেশনে যেটুকু করছে বাংলাদেশ, যেটুকু প্ল্যান করেছে দ্যাটস মোর দ্যান এনাফ। মানে উন্নত বিশ্বগুলোর জন্য এটা দেখা উচিত যে তারা বাংলাদেশ একটা মিনিমাম কন্ট্রিবিউশন করে তারা কি পরিমাণ চেষ্টা করছে মিটিগেট করার, যেখানে আমাদের মানে কোনো কন্ট্রিবিউশনই নাই গ্রিন হাউস গ্যাস এমিশন, অলমোস্ট নাই, 0.02 অর সামথিং লাইক দ্যাট। তো এখন বাংলাদেশের জন্য ফোকাসটা আমার দেওয়া হচ্ছে, কারণ ক্ষতিগ্রস্ত আমরা হয়ে গিয়েছি, আমাদের কোস্টাল এরিয়া অলরেডি প্রচন্ড মাত্রায় এফেক্টেড, এবং এট দ্য সেম টাইম আমরা অন্যান্য এলাকাতেও আমরা এখন ফিল করছি জলবায়ু পরিবর্তনের প্রভাব। সো আমাদের এখন ইয়ে করতে হবে অভিযোজনের ক্ষেত্রে। এখন ডক্টর মোদি যেটা বললেন যে এটা একটা প্রবলেম যে এনজিওস গুলো আপনার মিসইউজ করছে টাকা, এবং আমার নিজের কিছু ফিল্ড এক্সপেরিয়েন্স থেকে আমি দেখেছি যে এনজিওস গুলো মোস্টলি আপনার কাইন্ড অফ পুরো অভিযোজনের নাম করে সারা বছরই অলমোস্ট বসে থাকে, তারা বেসিক্যালি ওয়েট করে কখন একটা ডিজাস্টার আসবে, লাইক সাইক্লোন আসবে, বন্যা হবে, এরপরে তারা কিছু এইড নিয়ে যাবে। এবং কিছু কিছু এনজিও আপনার ওই যে ভিটে উঁচু করা বা ছোটখাটো কাজে ইনভলভ, বাট বেশিরভাগ এনজিও আমি দেখেছি তারা অপেক্ষা করে কখন একটা ঝড় বন্যা কিছু আসবে, তারপরে তারা হেল্প করবে গিয়ে। তো তাদের বেসিক্যালি প্ল্যানটা আলাদা। কিন্তু বাংলাদেশে একটা মেজর ডেভেলপমেন্ট হয়েছে যেটা অ্যাডাপ্টেশনে, সেটা 2007 সালে ড্রাফট করেছে, 2009 সালে তারা ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান অফ অ্যাকশন করেছে। এট দ্য সেম টাইম বিভিন্ন পলিসিতে, যেমন ফরেস্ট পলিসি, তারপর ডেভেলপমেন্ট যে পলিসি, এলজি যে আপনার ইনফ্রাস্ট্রাকচারাল পলিসি যেগুলো আছে, এগুলোতে মানে ক্লাইমেট চেঞ্জ কম্পোনেন্টটাকে ইনক্লুড করেছে। তো অনেক সময় ইভেন এখন আপনার ওয়ার্ল্ড ব্যাংক বা অন্য যে বড় বড় ডোনার এজেন্সি আছে, তারা কাইন্ড অফ ওই কম্পোনেন্টটা না থাকলে ফান্ড করতে চায় না, যে ক্লাইমেট চেঞ্জ কম্পোনেন্টটা থাকতে হবে, যে বেসিক্যালি কিভাবে ইয়ে করতে পারি। সেটার মধ্যে একটা বড় ভালো ডেভেলপমেন্ট বলতে পারেন যে আগে থেকে কিছু ডেভেলপমেন্ট আছে, পলিসি মেকিং ডেভেলপমেন্ট। এছাড়া আপনার ধরেন বিভিন্ন মানে খরা ড্রট টলারেন্ট রাইস ভ্যারাইটিস, যেমন অথবা বন্যা থেকে বাঁচে এরকম রাইস ভ্যারাইটিস, এগুলো ডেভেলপমেন্ট হয়েছে। তারপরে ধরেন ওভারঅল আপনার এমব্যাঙ্কমেন্টের প্রবলেমটা একটা বড় প্রবলেম, যে প্রতি বছরই ভাঙে, এবং এটা একটা ম্যানেজমেন্টের বিরাট প্রবলেম এটা। সো আমার মনে হচ্ছে ডেফিনেটলি বাংলাদেশ যেটা করছে ডেফিনেটলি এটা প্রেইজওয়ার্দি, এবং এট দ্য সেম টাইম যেমন অ্যাডাপ্টেশন জিনিসটা হচ্ছে কি খুব ইনভলভ ডেভেলপমেন্টের সাথে। এট দ্য সেম টাইম আপনি পভার্টি নিয়ে যদি কথা বলেন, যে পভার্টি বাংলাদেশ 2000 থেকে 2000 বা 1970 অত দূরে যাবো, আমি 2000 থেকে দেবো, 2000 থেকে 2020-এ সিগনিফিকেন্টলি ডেভেলপ করেছে পভার্টি রেট কমানোর ক্ষেত্রে। সো ওভারঅল এগুলো আমি বলবো। তারপরে মানে আরো যদি আমি বলি যে শিক্ষার হার বাড়ার ক্ষেত্রে বা না মানে ওই যে ইনফ্যান্ট মর্টালিটি রেট, এগুলো আপনার ইয়ের ক্ষেত্রে অনেক ভালো কাজ করেছে। তো এগুলো প্রেইজওয়ার্দি কাজ, বাট প্রবলেমও আছে এর মধ্যে অনেক। প্রবলেমগুলোর মধ্যে একটা বড় প্রবলেম হচ্ছে ম্যানেজমেন্ট ও গভর্নেন্স প্রবলেম। পুরো বিষয়টা আমার কাছে মনে হচ্ছে খুব বেশি সেন্ট্রালাইজড। লাইক আপনার কোস্টাল এরিয়াতে একটা বাঁধ ভাঙতেছে, আপনি দেখবেন যে মানুষজন ওখানে দিনের পর দিন জাস্ট পড়ে আছে, মানে কেউ দেখার নাই, তারা নিজেরা চেষ্টা করছে বাঁধ মেরামত করার। এর কারণ হচ্ছে যে সব ডিসিশন আসতে হয় হচ্ছে একদম উপর থেকে, ঢাকা থেকে আসতে হবে। ওভাবে ক্ষমতা তাদেরকে দেওয়া হচ্ছে না, যে না, বা ফান্ডিংটা ডিসবার্স করা হচ্ছে না, যে আমরা জানি যে প্রতি বছর বা বন্যা হবে, প্রতি বছর বাঁধ ভাঙবে, এরপরেও একই ঘটনা আমরা দেখতেই থাকি প্রতি বছর, কারণ কোন প্রকার আমরা লার্ন করছি না ওখান থেকে। এই জিনিসগুলো প্রবলেম রয়ে গেছে। কিন্তু আমার মনে হচ্ছে মানে বাংলাদেশ ওভারঅল কপের জন্য যদি আমি কথা বলি, কপের জন্য হচ্ছে অ্যাডাপ্টেশনে ডেফিনেটলি ফোকাসটা থাকবে। মিটিগেশনে আমরা যেটুকু করছি দ্যাটস এনাফ। আমি টোটালি ডক্টর মাসুরের সাথে একমত যে মিটিগেশনের ক্ষেত্রে আমাদের আরো চেষ্টা করা হচ্ছে টেকনোলজিক্যাল, মানে টেকনোলজি ডক্টর মাসুর এবং ডক্টর মোদি দুজনেই বলছেন যে টেকনোলজি আনার জন্য, টেকনোলজি এক্সচেঞ্জ করা, স্পেশাল এক্সচেঞ্জ না মানে তাদের কাছ থেকে নেওয়ার জন্য। তো ওগুলোর বিষয়ে ফোকাস করতে হবে। বাট এট দ্য সেম টাইম আমাদের যদি রিয়েলিস্টিক্যালি চিন্তা করি রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে, এখনো এটা বেশ বাডিং স্টেজে আছে। যেমন ফর এক্সাম্পল জার্মানি একটা ওয়ান অফ দ্য লিডিং কান্ট্রিজ ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড আপনার রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে, অথচ মাত্র 12% তাদের নিউক্লিয়ার পাওয়ার থেকে আসে। আমেরিকার 80% এনার্জি সোর্স আসছে আপনার ফসিল ফুয়েল থেকে। তো তার মানে কি এইসব দেশগুলো পারছে না এখনো। আর সেখানে আমাদের, যদিও আমরা বলি যে হ্যাঁ আমাদের সোলার এনার্জি খুব ভালো, কিন্তু আপনারা নিজেরা চিন্তা করে দেখেন যে কতদিন আপনারা মাসে বা বছরে আপনারা পুরো মানে সানি ডে পান।
একটা বিশাল সময় আমাদের মনসুন থাকে, এরপর উইন্টারে কিছু আমরা সানি ডে পাই, কিন্তু কম্পেয়ার টু আপনি সৌদি আরব দেখেন বা অন্যান্য দেশগুলো ওগুলো সবসময় সান পাচ্ছে। আমাদের জন্য রিনিউয়েবল এনার্জিও খুব সবসময় ভায়াবল হতে পারে না। ডক্টর মাসরুর যেটা বললেন যে আপনার নিউক্লিয়ার এনার্জি, এটা প্রচন্ড রকম একটা রিস্কি একটা এই ছোট দেশে। তো আমরা হয়তো একটা কাজ করতে পারি যে রিজিওনাল কোনো কোয়ালিশন ডেভেলপ করা এনার্জি ক্ষেত্রে, যেমন সাউথ এশিয়াতে মোটামুটি এনার্জি আমরা বিভিন্ন জায়গা থেকে কিনবো, এক্সচেঞ্জ করবো, বিভিন্ন ভাবে ইয়ে করবো, এটা হতে পারে। এট দ্য সেম টাইম এটা খুব ইম্পর্টেন্ট যে উন্নত বিশ্বকে কন্টিনিউয়াসলি প্রেসার দিয়ে যাওয়া, মানে শুধু তা না, উন্নত বিশ্বের সাথে এই ধরেন ইন্ডিয়া পাশে আছে, আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা তো কোল প্ল্যান্ট, তাদের কারণে আবার ফেজ আউট করা যায়নি, ফেজ ডাউন, মানে কোল প্ল্যান্ট আমাদের কোল ইউজটাকে ফেজ ডাউন করতে হচ্ছে, তাদের কারণে আমাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হচ্ছে। তো ওই জিনিসগুলোতে ফোকাস করা, যে ইন্ডিয়ার উপর ডিপ্লোম্যাটিক প্রেসার দেয়া যে আমরা একসাথে কাজ করে এটাকে কমাতে হবে আমাদের। আদারওয়াইজ বেসিক্যালি শুধুমাত্র মানে অভিযোজন করে, অভিযোজন ফান্ডের টাকা নিয়ে ওটা দিয়ে চেষ্টা করে, ওটা আসলে সাস্টেইনেবল কোনো সলিউশন না। হিউম্যান, যদি ব্যক্তিগত বলি, মানুষের ব্যক্তি মানুষের কি কি মানে উদ্যোগ নেওয়া যেতে পারে, বিশেষ করে ব্যবহারের ক্ষেত্রে, ফসিল ফুয়েল ব্যবহারের ক্ষেত্রে, এই প্রসঙ্গে যদি কিছু যুক্ত করেন, যেমন প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রে। বেসিক্যালি আমাদের শুধু ব্যক্তি মানুষের ক্ষেত্রে আসলে একটা হচ্ছে এনার্জি এফিশিয়েন্ট জিনিসপত্র ইউজ করা, যেমন এনার্জি এফিশিয়েন্ট বাল্ব বা এরকম। শুধু তাই না, আমাদের বাংলাদেশে মনে হচ্ছে ক্লাইমেট চেঞ্জের ব্যাপারটাতে যথেষ্ট মানুষজন অ্যাওয়্যার, কিন্তু এট দ্য সেম টাইম ধরেন বিভিন্ন ছোটখাটো বিষয় টের পায় না অনেক সময়, যেমন ধরেন ডিফরেস্টেশন, এটা নিয়ে কোনো কেয়ারই করছে না, বা মানে এবং শুধু সাধারণ মানুষ ইনভলভ, লাইক কমিউনিটি গুলো ইনভলভ, যে কোথাও একটু গাছপালা হলে কেটে ফেলে হতে এগ্রিকালচার ল্যান্ড করে ফেলছে। তো এই বিষয়গুলো ব্যক্তি পর্যায়ে আছে, কিন্তু বড় স্কেলে চিন্তা করলে এটা মোর অফ গভর্নমেন্ট লেভেলের কাজ এটা, কারণ এটা আমাদের কালেকটিভলি এটা নিয়ে ফোকাস করতে হবে। সো যেটা ব্যক্তি মানুষ, বাংলাদেশের ব্যক্তি একটা মানুষ, সে ম্যাক্সিমাম কিছু ছোটখাটো কার্বন ফুটপ্রিন্ট কমানোর জন্য তার ছোটখাটো ব্যবহার কমাতে পারে। আদার দেন দ্যাট, আমি এখন আমেরিকায় থাকি, আমি দেখি আমেরিকা কি পরিমাণ কাইন্ড অফ কি পরিমাণ গাড়ি ইউজ করছে, করছে, সেই হিসেবে বাংলাদেশের মানুষ আসলে তেমন কিছু করছে না। তারপরেও বাংলাদেশের মানুষের অনেক রেসপন্সিবিলিটি আছে। ধন্যবাদ আসিফ, আপনার কাছে আবারও ফিরবো। আমি একটু যুক্ত করেন, আমার সাথে স্টুডিওতে রয়েছেন ডক্টর খসরুর রহমান। আপনার কাছে একটু জানার চেষ্টা করবো, আমি একটু ছোট করে যদি বলেন 1 মিনিটের মধ্যে, বিশেষ করে আপনি নিশ্চয়ই জানেন এই COP26 এক ধরনের ইসলামিক আইডিয়াকে নিয়ে কাজ করার চেষ্টা করেছে টু রিডিউস দ্য গ্লোবাল ওয়ার্মিং, বিশেষ করে আল মিজান বিষয়কে যদি আপনি আপনার থেকে একটু ছোট করে বলেন। Ultimately, what needs to change is human action, how we ultimately live. That's what needs to change. Now, back in 1968, Professor Said Nasser Hussain, who's a prominent professor in the USA, he talked about the environmental crisis back in 1960, but no one really took much notice. And now, coming forward to today, what science has realized is that technology alone is not going to solve. There has to be a change in the way we live and what life means. Ekjon ব্যক্তি মানুষ, person need to be changed as well. Yes. So what's happened now is that religion and science has now coalesced, because science realizes that they cannot solve the environmental or climate change problem without religion. ধর্ম এবং রিলিজিয়ন একসাথে কাজ করতে হবে। Yes. So now the United Nations has just recently this year launched as you just mentioned, the Al Mizan Project. Now what the Al Mizan Project aims to do, this is one of many projects, but the Al Mizan Project specifically aimed at engaging with all of the Islamic institutions throughout the world and to revive the environmental teachings of Islam and introduce that into Islamic teaching curriculum. So that is the main aim of the Al Mizan Project, because at the moment environmental teaching is virtually absent from your traditional Islamic educational system. এই বিষয়টা বাংলাদেশের জন্য প্রযোজ্য, যদি ইসলামিক এডুকেশনটা দেওয়া যায় এবং সেখান থেকে যদি শিক্ষা গ্রহণ করে, তাহলে আপনি বলতে চাচ্ছেন বৈশ্বিক উষ্ণতা কমানো যাবে, আবহাওয়ার পরিবর্তন ঠেকানো যাবে। It's a controversial perception. আচ্ছা, একটু আপনি যুক্ত করেন মাসুদ ভাই। আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে বিষয়টা ধর্মের সাথে সম্পর্কিত না। What is the consumption pattern? যে ইকোনমিতে আমরা বাস করি, সেটা হচ্ছে কনজুমারিজম, অতি ভোগের, এবং আমরা যে সোসাইটিতে বাস করি সেটা হচ্ছে ক্যাপিটালিস্ট সিস্টেমে বাস করি, যেখানে ক্যাপিটালিজমের মূল লক্ষ্যটা, কর্পোরেটদের মূল লক্ষ্যটা হচ্ছে প্রফিট মেকিং, যেখানে প্রকৃতি তার কাছে একটা প্রফিটের অবজেক্ট। সো
আমরা যদি রিয়েলি দেখেন যে স্লোগানটা কিন্তু আপনি এবার কপে দেখবেন, কপে যারা গিয়েছেন কিংবা এই বড় বড় ডেমনস্ট্রেশনে গিয়েছেন, তারা বলছে নট ক্লাইমেট চেঞ্জ, সিস্টেম চেঞ্জ। What is this system? This is the capitalist system that objectify the nature and want to grab the nature to make profit. So it is not the religious thing, it is the social system, capitalist system who break the relation between human being and the nature, harmonious relation. মাসুর ভাই যেটা বলি আপনি একটু যুক্ত করি এই বিষয়টা। মাসুর ভাই উনি যেটা বলার চেষ্টা করছেন বৈশ্বিক উষ্ণতার কপ এইটাকেও নিয়ে আসছেন, যে আলমিজান একটা প্রজেক্ট নিয়ে আসছেন যার মাধ্যমে এডুকেশন তৈরি করবে ব্যক্তি মানসিকতা চেঞ্জ করার ক্ষেত্রে। ওয়েস্টার্ন পাওয়ার ইসলাম নিয়ে খেলে। আচ্ছা, তাদের ওই যে ইসলামের সোভিয়েত ইউনিয়নের পতনের পরে তারা একটা নতুন থ্রেট পারসেপশন তৈরি করছে, ইসলাম, চায়না, ওরিয়েন্টাল সিভিলাইজেশন, এগুলি করে সারা দুনিয়া ঘুরে এই ফান্ডামেন্টালিস্টদের দাঁড়া করাইছে তারা। আবার এটা ব্যবহার করছে, কিন্তু আপনি বলছেন যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে কোনো কিছু বলছে না, তারা এগুলি করছে তারা, কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে তারা কিছু না কোনোভাবে অ্যাওয়ার করতেছে না। মানে কোপ থেকে কোনো সাজেশন রয়েছে কিনা? চলে মাল্টিন্যাশনাল চলে তার প্রফিট দিয়া। আপনি তাহলে কি এখানে আরেকটু ইনপুট দিতে চাচ্ছি। জি বলেন। আমি মানে ডক্টর মাসুদ যেটা বলেছেন বেসিক্যালি এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আসলে মানে স্পেশালি আপনি যদি ফসিল ফুয়েল ইন্ডাস্ট্রি ধরেন, আপনি যদি এখন দেখেন যে ফসিল ফুয়েল ইন্ডাস্ট্রি গুলো কিভাবে কপকে ইনফ্লুয়েন্স করে। সো ফর এক্সাম্পল আপনি সবচেয়ে বিগেস্ট ডেলিগেট আনছে, এটা হচ্ছে ব্রাজিল আনছে, টোটাল 480 জন ডেলিগেট আসছে তাদের ব্রাজিল থেকে একটা নেশন হিসেবে। কিন্তু আপনি যদি ডেলিগেট লিস্ট দেখেন, আপনি দেখবেন মোর দ্যান 500 পিপল আর অ্যাফিলিয়েটেড উইথ সামহাউ অ্যাফিলিয়েটেড উইথ ফসিল ফুয়েল ইন্ডাস্ট্রি। তার মানে ফসিল ফুয়েল ইন্ডাস্ট্রি থেকে ডেলিগেট আসছে টোটাল মোর দ্যান 500। সো এবং এই ফসিল ফুয়েল ইন্ডাস্ট্রি টোটালি কন্ট্রাস্ট আপনার কপের সাথে। তো এরা যেটা করে, এবং সৌদি আরব থেকে প্রচুর আসে, কুয়েত থেকে প্রচুর আসে, মিডল ইস্টার্ন কান্ট্রিগুলা, এরা যতই মুখে মুখে বলুক আমরা কাইন্ড অফ গ্রিন টেকনোলজি ইউজ করবো, এটা করবো ওটা করবো, এগুলো বলে তারা কমিট করতে চায় এবং তারা কনভিন্স করার ট্রাই করে বিভিন্ন উন্নত বিশ্বগুলোকে যে আমরা এগুলো করেই আমরা পারবো আলটিমেটলি, যে আমরা হচ্ছে আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি, এসব কথাবার্তা বলে চেষ্টা করে বুঝাতে চায়, এবং তারা সব সাকসেসফুল আলটিমেটলি। তো এই একটা বড় সমস্যা, আপনি বুঝতে পারছেন যে স্টেক হোল্ডার যারা আছে তারা বিরাট ভাবে লবি করতেছে, ইনফ্লুয়েন্স করতেছে পুরো সম্মেলনটাকে। সো আলটিমেটলি আমরা এক্সপেক্টেড আউটকাম তখন পাচ্ছি না, এনাফ প্রেসারটা ক্রিয়েট করা হচ্ছে না তাদের। ফারুক মল্লিক, আপনার কাছে একটু যুক্ত হয়নি, আপনি আসলে একজন মিডিয়া কর্মীও এক সময় ছিলেন, সংবিধানের সাথে সংযুক্ত ছিলেন, আসলে মিডিয়ার কি ভূমিকা আছে 30 সেকেন্ডের মধ্যে? গণমাধ্যমের তো খুবই একটা ভালো এবং শক্তিশালী ভূমিকা আছে, কারণ এই যে নেগোসিয়েশনস এর নামে যে নাটকটা হচ্ছে এবং এখান থেকে যে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি না, এই তথ্যটাও কিন্তু আমরা গণমাধ্যমের কাছ থেকেই পাচ্ছি। আপনি যদি এই COP26 নিয়ে যে সংবাদগুলো প্রকাশিত হয়েছে এবং আন্তর্জাতিক গণমাধ্যম বা স্থানীয় গণমাধ্যমে আমরা দেখেছি, সেখানে কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খভাবে গণমাধ্যম বলে দিয়েছে যে আপনার এখানে কি একটা যে শুভম করে ফাঁক রয়ে গিয়েছে, সেই সমস্যা বা ঝামেলাগুলো তুলে ধরছে। এবং আমি তো মনে করি যে এই ক্লাইমেট সম্মেলনে গণমাধ্যমের একটা খুবই শক্তিশালী ভূমিকা আছে এবং গণমাধ্যম তার মতো ভালো এবং শক্তিশালী ভূমিকা পালন করছে এবং সেটা সবাইকে সচেতন করারও চেষ্টা করছে তারা। ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম COP26 এবং বৈশ্বিক উষ্ণতা বিধি এবং বাংলাদেশের ভূমিকা নিয়ে। সাথে ছিলেন ডক্টর আমিনুল খুসরুর রহমান, ভিজিটিং প্রফেসর, ইউনিভার্সিটি অব গ্রিনউইচ। সাথে ছিলেন ডক্টর আক্তার সোবহান মাসরুর, সদস্য সচিব, জাতীয় তেল গ্যাস রক্ষা কমিটির UK অফিস। সাথে ছিলেন ডক্টর আসিফ ইশতিয়াক, গবেষক, ইউনিভার্সিটি অফ মিশিগান, USA। এবং সাথে ছিলেন জার্মানি থেকে ডক্টর মারুফ মল্লিক, রাজনীতি বিশ্লেষক এবং লেখক। এত রাত্রে আপনারা সবাই ধৈর্য ধরে আমার অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারাও যুক্ত আছেন আগামী 2 সপ্তাহ পরে পাক্ষিকভাবে সোমবার রাত 11টায় আবারও একটি নতুন বিষয় নিয়ে আপনার সাথে যুক্ত হব। আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।